জি, আসসালামু আলাইকুম। আহ, আমি আহনাফ সাদাত। আজকে আমি আপনাদের সাথে রয়েছি একটা লাইভ সেশনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিএনএস প্যাথোলজি সম্পর্কে। খুব ছোট একটা টপিক, খুবই ছোট, কিন্তু আহ, মোটামুটি 3 থেকে 4টা কোয়েশ্চেন হয় এখান থেকে ইজিলি ভাইভা বোর্ডে। রিটেনে হয়তো 2 একটা কোয়েশ্চেন রয়েছে ইম্পর্টেন্ট। তো আমরা সেখান থেকেই আসলে খুব অনেক সময় যদি ভাইভাতে কেউ আটকে যায় কোনো কারণে, যদি ব্ল্যাঙ্ক হয়ে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই টপিকটা আসলে পাশ ফেলের একটা দাঁড় তৈরি করে করে ফেলে। তো একদিক দিয়ে ছোট, আবার সবার ক্ষেত্রে দরকার হয় না, কিন্তু যখন দরকার হয় তখন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাই আসলে জিনিসটা সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। তো আজকে আমি আহনাফ সাদাত থাকবো আপনার সাথে সিএনএ সম্পর্কে কিছু বিষয় শেয়ার করার জন্য, কিছু ধারণা দেওয়ার জন্য। আহ তো আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা জেনে নিই আসলে আমাদের যেহেতু সিএসএফ, সিএনএস সিএনএস সাথে সংযুক্ত থাকবে হচ্ছে সিএসএফ। তো সিএসএফ আমাদের বডি ফ্লুইড কি কি রয়েছে? বডি ফ্লুইড আমাদের মধ্যে রয়েছে, আহ, দেহে বডি ফ্লুইড রয়েছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ব্রেন এন্ড স্পাইনাল কর্ডে যেটা থাকে। তারপর হচ্ছে প্লুরাল ফ্লুইড রয়েছে। তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। তারপর হচ্ছে পেরিটোনিয়াল ফ্লুইড এন্ড হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। ঠিক আছে, এই কয়েকটা বডি ফ্লুইড আমাদের দেহে ইজিলি থাকে। তো আজকে যেহেতু আমাদের টপিকটা সিএনএস, তাহলে আমরা আজকে ডিসকাস করব যেটা আমাদের ব্রেন এন্ড স্পাইনাল কর্ডের আশেপাশে পেয়ে থাকি, সেই ফ্লুইডটাই নিয়ে। তো সেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এখন সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা আসলে কি বা দেখতে কেমন সেটা সম্পর্কে ফার্স্ট একটু ধারণা নেওয়া প্রয়োজন। তো সিএসএফ হচ্ছে একটা ক্লিয়ার, কালারলেস বডি ফ্লুইড দ্যাট ফাউন্ড অ্যারাউন্ড ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। দ্যাট ফাউন্ড কোথায়? ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডে, যেটা আমরা পেয়ে থাকি সিএসএফটা। ঠিক আছে। তো এটা একটা কালারলেস এন্ড হচ্ছে খুবই ক্লিয়ার, অর্থাৎ যেটা আমরা বলতে পারি ট্রান্সপারেন্ট কালার আর কি, যে পানি যেরকম হয়ে থাকে ঠিক সেরকম। তো আমরা পরের স্লাইডে যাই। এখন সিএসএফ এর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, সেটা ফরমেশন কিভাবে হয়। তো সেটা কোনো কোনো ক্ষেত্রে সিনিয়র এক্সটার্নাল ভাইভাতে আমাদের ধরে থাকেন। তো ফার্স্টে আমরা জানি সাইট অফ ফরমেশনটা কোথায়। সাইট অফ ফরমেশনটা হচ্ছে কোরেড প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকলে। কোথায়? কোরেড প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকল। এখন কোরেড প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকলটা কোথায় থাকে? কোরেড, এটা হচ্ছে এই যে হচ্ছে আমাদের কোরেড প্লেক্সাস অফ ল্যাটারাল ভেন্ট্রিকল। ওকে, এখন এখান থেকে কোথায় যায়? এখান থেকে ফোরামেন অফ মনরো হয়ে সেটা যাবে থার্ড ভেন্ট্রিকলে। ফোরামেন অফ মনরো দিয়ে, ফোরামেন মানে তো ছিদ্র, আমরা সবাই জানি, তো এরকম একটা ছোট্ট ছিদ্র দিয়ে সেটা থার্ড ভেন্ট্রিকলে যাবে। থার্ড ভেন্ট্রিকল থেকে অ্যাকুইডাক্ট অফ সিলাইভাস থেকে সেটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকলে যাবে। এন্ড সেটা দিয়ে সেটা দুইটা ফোরামেন ইউজ করবে। ফোরামেন কি? ফোরামেন অফ ম্যাগনা এন্ড ফোরামেন অফ লুস্কা। ওকে, ফোরামেন অফ ম্যাগনা দিয়ে সেটা যাবে সিস্টারনা ম্যাগনাতে, এন্ড ফোরামেন অফ লুস্কা দিয়ে সেটা যাবে সিস্টারনা ল্যাটারালিসে। তারপর কোথায় চলে আসবে? একদম ফাইনালি চলে আসে আমাদের সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে। একদম শেষে সাব অ্যারাকনয়েড স্পেসের মধ্যে চলে আসে। তো এটা আমরা জানলাম ফরমেশন অফ সিএসএফ সম্পর্কে। এখন ছবিগুলো দেখলে একটু ক্লিয়ার হয়, এখানে আমরা ছবির সাহায্যে জিনিসটা এগুলাই বোঝানোর চেষ্টা করেছি। তো মেকানিক এই ধরনের ফরমেশন পড়লে পাশাপাশি যদি ছবিটাও রেখে পড়ি, তো সেক্ষেত্রে আমাদের বুঝতে সুবিধা হবে। আর মুখস্থ করার চেয়ে আসলে বুঝলে জিনিসটা ভালো মনে থাকবে। তারপর আমরা চলে যাই কোথা থেকে আমরা সিএসএফ কালেক্ট করব। এটা একটা বেসিক কোয়েশ্চেন। আমরা অ্যানাটমি তো ধরে, সিএসএফ আবার যেমন প্যাথোলজিতেও আসে। তো এখন cerebrospinal ফ্লুইডটা আমরা কালেক্ট করবো কোথা থেকে? দ্য স্পাইনাল নিডল ইজ ইউজুয়ালি ইনসার্টেড বিটুইন থার্ড এন্ড ফোর্থ লাম্বার ভার্টিব্রা। অর্থাৎ থার্ড এন্ড ফোর্থ লাম্বার ভার্টিব্রা থেকে আমরা স্পাইনাল নিডলটা ইনসার্ট করব, এন্ড সেখান থেকে আমরা সিএসএফটা কালেক্ট করব। তারপরে এখন সিএসএফ একটা বডি ফ্লুইড যেহেতু রয়েছে, সিএসএফ যেহেতু একটা বডি ফ্লুইড, তো এখানে কি রয়েছে ফাংশন অফ সিএসএফ? সেটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ মেকানিক্যাল কুশন অ্যান্ড লুব্রিকেটস দ্য ব্রেন। এখন কিছু তো ফাংশন থাকবেই একটা সিএসএফ এর। তো সিএসএফ এর ফাংশন হচ্ছে মেকানিক্যাল কুশন হিসেবে অ্যাক্ট করে এন্ড ব্রেনটাকে লুব্রিকেট করে। দেন কি করে? মেনটেন দা ইন্ট্রাসেরেব্রাল প্রেসার। সেটা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল প্রেসারটা মেনটেন করে। তারপর কি করে? সেটা হচ্ছে প্রোভাইড দা নিউট্রিয়েন্ট সাপ্লাই অ্যান্ড ওয়েস্ট রিমুভাল। সেটা নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয় অ্যান্ড ওয়েস্ট রিমুভ করে। তারপর মেনটেন আয়োনিক হোমিওস্ট্যাসিস অফ সিএনএস। অর্থাৎ আমাদের
সিএনএস এর এখানে যে আয়নস গুলি রয়েছে সেটা একটা ব্যালেন্সটা মেনটেন করে, অর্থাৎ হোমিওস্ট্যাসিসটা মেনটেন করে। তারপর আমরা চলে যাই আমরা কেন সিএসএফ টা কালেক্ট করব, অর্থাৎ সিএসএফ যে আমরা কালেক্ট করব সেটার কারণটা কি। সেটা আমরা দুই ধরনের পারপাস রয়েছে আমাদের, একটা হচ্ছে ডায়াগনস্টিক পারপাস আর একটা হচ্ছে থেরাপিউটিক পারপাস। তো ডায়াগনস্টিক পারপাসে রয়েছে কি কি, সেটা হচ্ছে মেনিনজিয়াল ইনফেকশনের কারণে হতে পারে। মেনিনজিয়াল ইনফেকশনের মধ্যে কি কি রয়েছে, মেনিনজাইটিস এন্ড এনকেফালাইটিস। আর মেনিনজাইটিস আবার কয়েকটা রিজন হতে পারে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, ফাঙ্গাল মেনিনজাইটিস এন্ড ভাইরাল মেনিনজাইটিস। তারপর রয়েছে সাবএরাকনয়েড হেমোরেজ। সাবএরাকনয়েড হেমোরেজ একটা ডায়াগনস্টিক পারপাস। তারপর সিএনএস মেলিগনেন্সি, আমরা মেলিগনেন্সির ক্ষেত্রে কালেক্ট করে থাকি, যেটা হচ্ছে লিম্ফোমা। আর হচ্ছে ডাইমাইলিন, বিভিন্ন ডিজিজ গুলো যেগুলি আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কালেক্ট করি। আরেকটা পারপাস হচ্ছে থেরাপিউটিক পারপাস। থেরাপিউটিক পারপাসে আমরা অ্যাডমিনিস্ট্রেশন অফ ড্রাগ এর ক্ষেত্রে আমরা সিএসএফ টা কালেক্ট করি আর কি। তারপরের স্লাইডে আমরা একটু আগে যে দেখলাম মেনিনজাইটিস, এনকেফালাইটিস, এখন এই জিনিসগুলো আসলে কি। মেনিনজাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য মেমব্রেন, কোথাকার মেমব্রেন, ব্রেইনের, যেখানে হচ্ছে মেনিন যেটা ব্রেইনের কভারিং সেটা, আর হচ্ছে সারাউন্ডিং ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড, যেটা মেনিনজাইটিস আমাদের ব্রেইন এন্ড সারাউন্ড। আর হচ্ছে এনকেফালাইটিস। এখন এনকেফালাইটিস জিনিসটা কি, এটা হচ্ছে ইনফ্লামেশন, আর এনকেফালাইটিস হচ্ছে একটা অ্যাকিউট ইনফ্লামেশন অফ দা ব্রেন। দুইটা যদি একসাথে হয়, অর্থাৎ মেনিনজেস এন্ড ব্রেন দুইটা যদি একসাথে ইনফ্লামড হয়, তখন সেটা হচ্ছে মেনিনগো এনকেফালাইটিস। পরের স্লাইডে আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ অর টাইপস অফ মেনিনজাইটিস। এখন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন কয়েকটা কজ দিয়ে ভাগ করেছি, লাইক ব্যাকটেরিয়াল কজ, তারপর হচ্ছে ভাইরাল কজ, ফাঙ্গাল কজ, ইনফ্লামেটরি ডিজিজের জন্য হতে পারে, ক্যান্সারের জন্য হতে পারে, এন্ড ট্রমা টু হেড অর স্পাইনের যদি ট্রমা হয় তখন সেক্ষেত্রেও মেনিনজাইটিস হতে পারে। তো এখন ব্যাকটেরিয়াল কজ গুলোর কি 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 আছে সেটা জানতে হবে, এবং সেটা জানার জন্য আমরা কিভাবে ভাগ করেছি, এইজ গ্রুপ ওয়াইজ। এজ গ্রুপ ওয়াইজ আমরা কজেস গুলি ভাগ করেছি। এখন এজ গ্রুপ ওয়াইজ কি কি আছে, নিউ বর্নদের ক্ষেত্রে, ইনফ্যান্টস এন্ড চিলড্রেনদের ক্ষেত্রে, অ্যাডোলেসেন্ট এন্ড ইয়াং অ্যাডাল্টস এর ক্ষেত্রে, আর হচ্ছে ওল্ডার অ্যাডাল্টস এর ক্ষেত্রে। নিউ বর্নদের ক্ষেত্রে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস দিয়ে ইনফেকশন হতে পারে, ইস্টেরিশিয়া কোলাই দিয়ে ইনফেকশন হতে পারে, আর হচ্ছে লিস্টেরিয়া মোনোসাইটোজেন দিয়েও ইনফেকশন হতে পারে। আর ইনফ্যান্টস এন্ড চিলড্রেনদের ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া দিয়ে হতে পারে, নেশিয়ারিয়া মেনিনজাইটিস এর জন্য হতে পারে, হিমোফাইলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এর জন্য হতে পারে। আর রয়েছে অ্যাডোলসেন্ট এন্ড ইয়াং অ্যাডাল্টস, এখানে নেশিয়ারিয়া মেনিনজাইটিস এর জন্য হতে পারে, স্ট্রেপ্টোকক্কাস মেনিনজাইটিস এর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার জন্য হতে পারে। হচ্ছে ওল্ডার অ্যাডাল্টস, এখানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার জন্য হতে পারে, নেশিয়ারিয়া মেনিনজাইটিস এর জন্য হতে পারে, লিস্টেরিয়া মোনোসাইটোজেন্স এর জন্য হতে পারে। এখন আমরা ভাইরাল মেনিনজাইটিস দেখি। তো সেক্ষেত্রে রয়েছে এন্টেরোভাইরাস, এডিনোভাইরাসের মাধ্যমে হতে পারে ভাইরাল মেনিনজাইটিস। ভাইরাল মেনিনজাইটিস এন্ড ফাঙ্গাল মেনিনজাইটিস রয়েছে, সেটা হচ্ছে ক্রিপ্টোকক্কাস নিউফরম্যান্স এন্ড হচ্ছে কক্সিডিওস ইমিটাস। আর রয়েছে ইনফ্লামেটরি ডিজিজ, সেটা হচ্ছে এসএলই, ক্যান্সার এন্ড ট্রমা টু হেড অর স্পাইন। এর পরের স্লাইডে আমরা যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ক্লাসিফিকেশন অফ দ্য সিএনএস টিউমার, যেটা আমরা ইউজুয়ালি রিটেনও আসে, কোনো কোনো ক্ষেত্রে স্যাররা আবার ম্যাডামরা ভাইভাতেও জিজ্ঞেস করতে পারেন, তো এটা না জানলেই না। সিএনএস থেকে যে 4-5টা কোয়েশ্চেন বলেছিলাম তার মধ্যে এটা হচ্ছে কি একটা। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা কিভাবে পড়বো, সেটা হচ্ছে প্রাইমারি টিউমার এন্ড হচ্ছে টিউমার। এখন প্রাইমারি টিউমারের কিছু এক্সাম্পল রয়েছে, আর সেকেন্ডারি টিউমারের কিছু এক্সাম্পল রয়েছে। এখন প্রাইমারি টিউমারের এক্সাম্পলের মধ্যে হচ্ছে মেনিনজেস, মেনিনজিওমা, গ্লিয়াল সেলের হতে পারে গ্লিওমা, গ্লিওমা অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লিওমা, ডাইমোমা। হচ্ছে এমব্রায়োনাল, এমব্রায়োনালের মধ্যে হচ্ছে মেডুলোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, টেরাটোমা। ব্লাড ভেসেলের ক্ষেত্রে হতে পারে, সেটা হচ্ছে এনজিওমা, এনজিওসার্কোমা। আর আদার্স কিছু কজ রয়েছে প্রাইমারি টিউমার, সেটা হচ্ছে এপিথেলিয়াল হতে পারে, তারপর হচ্ছে পিটুইটারির জন্য হতে পারে, পিনিয়াল এন্ড গ্ল্যান্ড টিউমারের ক্ষেত্রেও হতে পারে।
সেকেন্ডারি টিউমার অর্থাৎ মেটাস্টেসিস করে আসতে পারে, সেটা কোন জায়গা থেকে আসতে পারে? সেটা হচ্ছে ব্রেস্ট থেকে আসতে পারে, লাং থেকে আসতে পারে, জিআইটি থেকে আসতে পারে, মেলানোমা থেকে আসতে পারে। তো ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইড। এটা কিন্তু ভাইবার জন্য, রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপর আমরা এখানে ক্রাইটেরিয়া অফ দ্য সিএনএস টিউমার্স, অর্থাৎ সিএনএস টিউমারের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তো আমি এটা এখানে শর্ট ভাবে যেন সহজে বোঝা যায়, আমি এটা এইভাবেই উপস্থাপন করেছি। তো জিনিসটা আমি চারটা ক্রাইটেরিয়া রয়েছে আমাদের। চারটা ক্রাইটেরিয়ার মধ্যে এক নাম্বার হচ্ছে কান্ট বি মেটাস্টিসাইজড, অর্থাৎ এটা অন্য কোথাও যেতে পারবে না। সিএনএস এর টিউমার সিএনএস এর মধ্যেই থাকবে। তারপর হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায় না বিনাইন এন্ড মেলিগনেন্ট এর মধ্যে। তারপর ক্যান সাপ্রেস দ্য কার্ডিও রেসপিরেটরি সিস্টেম, আর ভেরি রিস্কি টু অপারেট, অর্থাৎ সার্জনরা খুব বেশি প্রয়োজন না হলে সাধারণত তারা সিএনএস এর মধ্যে হাত দিয়ে টিউমারটা ইজিলি রিমুভ করতে চান না। তো এটাও একটা ইম্পর্টেন্ট স্লাইড, যেটা ভাইভা বা রিটেনের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। তো এটা এগুলো হচ্ছে আমরা পড়লাম ক্রাইটেরিয়া অফ দ্য সিএনএস টিউমার। তারপরে আমরা পড়বো কোন কোন ক্ষেত্রে আমরা সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটা যেটা আছে কালেক্ট করতে পারবো না, অর্থাৎ কন্ট্রা ইন্ডিকেশনস। এখন কন্ট্রা ইন্ডিকেশন কি কি আছে? সেটা হচ্ছে রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার, যদি ইন্টারক্রেনিয়াল প্রেসারটা আমাদের বেশি থাকে তখন সেক্ষেত্রে আমরা পারবো না। তারপর হচ্ছে সিলেক্টেড সিএনএস লেশন, অর্থাৎ যদি ট্রমা থাকে অথবা পোস্ট নিউরোসার্জিক্যাল কোনো লেশন থাকে সেক্ষেত্রে আমরা পারবো না কালেক্ট করতে। তারপর হচ্ছে লোকালাইজড সফট টিস্যু ইনফেকশন এট দ্য সাইটস অফ নিডল ইনসার্শন, অর্থাৎ আমি যে যে স্পাইনাল নিডলটা ইনসার্ট করে সিএসএফটা কালেক্ট করবো সেখানে যদি আমার কোনো ধরনের কোনো সফট টিস্যুর লোকাল ইনফেকশন থাকে সেক্ষেত্রে পারবো না। পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে সেক্ষেত্রে পারবো না। আর হচ্ছে কোয়াগুলেশন যদি কোনো ডিসঅর্ডার থাকে সেক্ষেত্রে পারবো না। তো আমি কোন কোন ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন রয়েছে আমার? রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেসার, সিলেক্টেড সিএনএস লেশন, সেগুলো হচ্ছে ট্রমা পোস্ট নিউরোসার্জারি, তারপর হচ্ছে লোকালাইজড সফট টিস্যু ইনফেকশন এট দ্য সাইট অফ নিডল ইনসার্শন, তারপর হচ্ছে আনকনসিয়াসনেস আর কোয়াগুলেশন ডিসঅর্ডার। এখন আমরা দেখব কালেকশন সাইটটা কোথায় আমাদের। আমরা তো লাম্বার পাংচার করি, ইউজুয়ালি এটা কমনলি লাম্বার পাংচার করেই কালেক্ট করা হয়। আর আদার সাইটের মধ্যে যেটা রয়েছে সিস্টার্নাল পাংচার, ল্যাটারাল সার্ভাইকাল পাংচার, থ্রু ভেন্ট্রিকুলার ক্যানুলাস অর শান্ট। ইউজুয়ালি এই লাম্বার পাংচার জিনিসটা টিচার অনেক বেশি শুনতে চান, এটা যদি মনে থাকে তো এইখানে হয়ে যাবে। আর যদি জিজ্ঞেস করেন যে আদার্স কি কি রয়েছে তখন এগুলা বলা যায়। বাট ফার্স্টে কালেকশন সাইট জিজ্ঞেস করলে ফার্স্ট সবার আগে বলতে হবে লাম্বার পাংচার। এখন লাম্বার পাংচার তো আমরা করব, কিন্তু কোথা থেকে করব? আমরা অ্যাডাল্টদের ক্ষেত্রে করব হচ্ছে গিয়ে নাম্বার 3 and 4। এখানে নাম্বার 4 and 5 লেখা, টাইপিং মিস্টেকের জন্য সরি। আর চিলড্রেনদের ক্ষেত্রে আমরা করব কোথা থেকে? নাম্বার 4 and 5 থেকে, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে একটু নিচে থেকে করা হয়। এখন আমরা কেন সার্ভাইকাল অর থোরাসিক ভার্টিব্রা চুজ করব না? ইটস এ ভেরি বেসিক কোয়েশ্চেন। যদি এই কোয়েশ্চেনটা সবাইকে করা হয় অর্থাৎ লাম্বার পাংচার আমরা কোথায় করবো এটা যদি যাকে করা হয় তাকে তার মাস্ট নেক্সট কোয়েশ্চেন হবে এই কোয়েশ্চেনটা, অর্থাৎ সার্ভাইকাল এন্ড থোরাসিক ভার্টিব্রা থেকে আমরা কেন কালেক্ট করি না। কারণ এটার পিছনে এখানে স্পাইনাল কর্ড থাকে। স্পাইনাল কর্ডটা যদি ইনজুর্ড হয়ে যায় তখন তো সেক্ষেত্রে আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমরা সার্ভাইকাল এন্ড থোরাসিক ভার্টিব্রা থেকে লাম্বার পাংচার করি, মানে পাংচারটাই করি না ইউজুয়ালি, মানে সিএসএফ কালেক্ট করি না। এখন লাম্বার পাংচার আমি কিভাবে করব? লাম্বার পাংচার করার ব্যাপারটা আমি চারটা ভাগে ভাগ করেছি এখানে। পেশেন্টকে ফার্স্টে পজিশনিং করতে হবে, তারপর হচ্ছে সাইটটা আইডেন্টিফাই করতে হবে, তারপর হচ্ছে অ্যান্টিসেপটিকটা ইউজ করতে হবে, এন্ড লোকাল অ্যানেস্থেসিয়া দিতে হবে। তা এখন আমি পেশেন্টকে কিভাবে পজিশন করব? সেটা হচ্ছে সিটিং অর লাইং অন দ্য লেফট ল্যাটারাল পজিশন, অর্থাৎ নি চেস্ট উইথ হেড ফ্লেকশন আর লাম্বার স্পাইন ম্যাক্সিমাম ফ্লেকশন। তো এইভাবে একটা পেশেন্ট শুতে পারবে অথবা এইভাবে বসতে পারবে, তার মাথাটা হাঁটুর সাথে লাগানো থাকবে আর লাম্বার স্পাইনটা ম্যাক্সিমাম ফ্লেক্সড থাকবে, অর্থাৎ মাথা যদি হাঁটুর সাথে লাগে তো সেক্ষেত্রে সেটা ম্যাক্সিমামলি ফ্লেক্সড থাকে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে পজিশন যদি সে বসে করে। আর শুয়ে করলে লেফট ল্যাটারাল পজিশনে করতে হবে। তারপর হচ্ছে আইডেন্টিফাইড দ্য সাইট অফ লাম্বার পাংচার। এখন আমি কোথা থেকে লাম্বার পাংচার করব? যেখান থেকে করব সেখান থেকে আমি কিভাবে বুঝবো যে জায়গাটা ইউজুয়ালি কোন জায়গা? সেটা নাম্বার 3 and 4 এর মধ্যে আগেই বলা হয়েছে। তো এখানে আমরা করব কি, দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট ইজ আইডেন্টিফাইড বাই প্যালপেশন, অর্থাৎ ইলিয়াক ক্রেস্টের যে যে পয়েন্টটা রয়েছে সেটা আমি আগে প্যালপেট করে করে আইডেন্টিফাই করে নিতে হবে। তারপর কোথায় যাব? আর ডিরেক্ট লাইন জয়নিং দিস 2 পয়েন্টস ইজ গাইড টু নাম্বার 4 ভার্টিব্রা, অর্থাৎ একটা লাইন ধরে পেছনের দিকে যদি আমি আগাই ইলিয়াক ক্রেস্ট বরাবর
তখন সেক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হচ্ছে লাম্বার ফোর পার্টি বা, তো সেখান থেকে তো আমরা এটা সিএসএফ টা কালেক্ট করতে পারবো। তারপর হচ্ছে অ্যান্টিসেপটিক, সেটা হচ্ছে কি আমার কোনো ধরনের কোনো ইনফেকশন প্রিভেন্ট করার জন্য যেটা আমরা করে থাকি ইউজুয়ালি যে কোনো ধরনের পাংচার বা ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে এটা। সেটা হচ্ছে কি ওভারলাইন স্কিন ইজ ক্লিন উইথ পোভিডন আয়োডন আর ক্লোরোহেক্সিলিন। আর লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে নেওয়া যায়। এখন লাম্বার পাংচার করলে পরে আমি যে সিএসএফ টা কালেক্ট করবো, সিএসএফ টাকে আমি কি করব? সিএসএফ টা হচ্ছে কি আমি তো এক্সামিন, এখন আমার সিএসএফ টা কোথায় যাবে? এটা মেইন কথাটা হচ্ছে স্যাম্পল ইজ কালেক্টেড ইন 3 টেস্ট টিউব। আমি 3টা টেস্ট টিউবে কালেক্ট করব। 3টা টেস্ট টিউবে কালেক্ট করার পর টিউব ওয়ানে থাকবে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে যাবে। তারপর টিউব টুতে থাকবে সাইটোলজিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ প্যাথোলজি ডিপার্টমেন্টে থাকবে যাবে। আর টিউব থ্রিতে থাকবে মাইক্রোবায়োলজিক্যাল, যে আমি যদি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে কিনা সেটা দেখবো, অর্থাৎ মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে যাবে। তো কাউকে যদি জিজ্ঞেস করা হয় সিএসএফ কালেক্ট করে আমি কোথায় কোথায় পাঠাবো, তখন মাস্ট বলতে হবে আমার 3টা ডিপার্টমেন্টের কথা, অর্থাৎ আমি 3টা টিউবে কালেক্ট করব এন্ড 3টা ডিপার্টমেন্টে পাঠাবো। কোন 3টা ডিপার্টমেন্ট? সেটা হচ্ছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট বায়োকেমিক্যাল অ্যানালাইসিসের জন্য, সাইটোলজিক্যাল অ্যানালাইসিসের জন্য প্যাথোলজি ডিপার্টমেন্ট, এন্ড মাইক্রোবায়োলজিক্যাল অ্যানালাইসিসের জন্য মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট, অর্থাৎ মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এন্ড প্যাথোলজি। After examination, all left out material should be discarded in phenolic solution and then disposed. অর্থাৎ আমি এভাবে শুধু শুধু সিএসএফ টা কালেক্ট করে এমনি ফেলে রাখতে পারবো না। আমার কিভাবে এটা ডিসপোজ করতে হবে সেটা হচ্ছে ফেনোলিক সলিউশনের মাধ্যমে ডিসপোজ করতে হবে। এখন আমার সিএসএফ টা হচ্ছে ফল্টি টেকনিকের কারণে কখনো কখনো আরবিসি টা বেশি চলে আসে। তো যদি আরবিসি টা বেশি চলে আসে তখন সেটা দিয়ে আর কোনো 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 ধরনের কোনো এক্সামিনেশন করা যাবে না। এটা আলটিমেটলি ডিসকার্ড করে দিতে হবে। এখন আমি সিএসএফ টা কখন এক্সামিন করতে পারবো বা কতক্ষণের মধ্যে করতে পারবো বা কতক্ষণ পরে পারবো না, এটা হচ্ছে কি আমার জানার বিষয়। তো সিএসএফ মাস্ট বি এক্সামিনড ইমিডিয়েটলি উইদিন হাফ এন আওয়ার। কেন আমার হাফ এন আওয়ারের মধ্যে এক্সামিন করতে হবে? ওয়াই? কারণ যদি আমি ডিলে হয় তখন হচ্ছে এখানে কেমিক্যাল কম্পোজিশন যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, স্পেশালি গ্লুকোজটা চেঞ্জ হয়ে যেতে পারে, বিকজ অফ দ্য ইউটিলাইজ গ্রোয়িং ব্যাকটেরিয়া ইফ প্রেজেন্ট ইন সিএসএফ। ব্যাকটেরিয়ার কারণে গ্লুকোজের যে অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে কি চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর সিএসএফ নেভার বি রেফ্রিজারেটেড, আমি কখনোই রেফ্রিজারেটেড করতে পারবো না। কেন? অ্যাজ নেইসেরিয়া মেনজিটাইটিস ইজ ভেরি সেন্সিটিভ টু কোল্ড ইজ কিল, সো সাবসিকুয়েন্ট কালচার মে বি ফলস নেগেটিভ। অর্থাৎ নেইসেরিয়া মেনজিটাইটিসে আমার কোল্ড টেম্পারেচারের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে একটা ফলস নেগেটিভ রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমি সিএসএফটা রেফ্রিজারেটেড করতে পারবো না। অর সিএসএফ কন্টেন virulent organisms, so this should be handled carefully. সিএসএফ অনেক ধরনের অনেক ভিরুলেন্ট অর্গানিজম কন্টেন্ট করে, সেটা অবশ্যই আমার যে ধরনের নিয়ম কানুন আছে সেগুলো মেনে সেটা হ্যান্ডেল করতে হবে। নেক্সট স্লাইড। এটা হচ্ছে ল্যাবরেটরি অ্যানালাইসিস। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ভাইভার জন্য, অনেক ক্ষেত্রে রিটেনের জন্য ল্যাবরেটরি অ্যানালাইসিস মাস্ট 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 আমার জানতেই হবে। এখন ফার্স্টে আমি জানবো যে একটা সিএসএফ যদি আমি নিই তো সেক্ষেত্রে কতটুকু ভলিউম থাকতে পারে, সেটা হচ্ছে 100 to 120 ml ভলিউম থাকতে পারে। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখন নর্মাল অ্যাপিয়ারেন্সটা আমার কি কি আছে, সেটা হচ্ছে ক্লিয়ার কালারলেস, তারপর হচ্ছে কোনো ক্লট থাকবে না। তারপর হচ্ছে সুপারনেটেন্ট ফ্লুইড ইজ ক্লিয়ার আফটার সেন্ট্রিফিউজেশন, আর নো সেডিমেন্ট এক্সেপ্ট ফিউ আরবিসি ডিউ টু অ্যাক্সিডেন্টাল ইনজুরি টু ব্লাড ভেসেল ডিউরিং পাংচার। অর্থাৎ আমার সিএসএফ টা নর্মাল অ্যাপিয়ারেন্স হচ্ছে কি কোনো ধরনের কোনো ক্লট থাকবে না, ক্লিয়ার থাকবে, কালারলেস থাকবে, সুপারনেটেন্ট ফ্লুইডটাও ক্লিয়ার থাকবে সেন্ট্রিফিউজেশনের পরে। তারপর কোনো ধরনের কোনো সেডিমেন্ট প্রেজেন্ট থাকবে না, যদি ছোটখাটো অল্প একটু আরবিসি প্রেজেন্ট থাকতে পারে ব্লাড ভেসেলের ইনজুরির কারণে, পাংচারের টাইমে যদি কোনো কোনো ধরনের কোনো ছোট ইনজুরি হয়ে থাকে সেক্ষেত্রে। এখন আমার অ্যাবনর্মাল তো কিছু জিনিস রয়েছে, আমার প্যাথোলজি মানে যেহেতু অ্যাবনর্মাল, তাহলে আমার অবশ্যই অ্যাবনর্মালটাও জানতে হবে। নর্মালটা আমি জানলাম, এখন আসি অ্যাবনর্মালটা। অ্যাবনর্মালটা কি জানতে হবে, কি কি ধরনের হতে পারে, সেটা হচ্ছে ক্লাউডি সিএসএফ হতে পারে, হেমোরেজিক সিএসএফ হতে পারে। ক্লাউডি সিএসএফ আমার কি কি কারণে হতে পারে? ভিজিবল হেজিনেস অকার্স when সেল কাউন্ট ইজ মোর দেন 500 সেল পার কিউবিক মিলিমিটার। অর্থাৎ সেল যদি 500 এর বেশি হয় তখন সেক্ষেত্রে আমার ক্লাউডি সিএসএফ হতে পারে। এখন ক্লাউডি সিএসএফ এর কজ কি? পায়োজেনিক মেনিনজাইটিসের ক্ষেত্রে হতে পারে আর ব্রেন অ্যাবসেসের ক্ষেত্রে হতে পারে। তারপরে হচ্ছে হেমোরেজিক সিএসএফ। হেমোরেজিক সিএসএফ টা আসতে পারে আমার ফল্টি টেকনিকের কারণে। আর ভাস্কুলার প্যাথোলজি ইন সিএনএস।
অর্থাৎ সিএনএস এর মধ্যে যদি কোনো ভেসেলস এর কোনো ধরনের কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থেকে থাকে, তখন সেক্ষেত্রে হচ্ছে কি আমার হেমোরেজিক সিএসএফ আসবে। আর যদি আমার কালেকশনের টাইমে কোনো টেকনিকটা আমার ভুল হয়, বা আমি কালেকশনের ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো ভেসেল ইনজুরি হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমার হেমোরেজিক সিএসএফ আসতে পারে। এখন ক্লাউডি সিএসএফ আর হেমোরেজিক সিএসএফ এর বাইরেও আরেকটা যেটা রয়েছে, সেটা হচ্ছে ইয়েলো কালারের হতে পারে, ইয়েলোইশ কালার। সেটা সেন্ট্রিফিউজেশনের পরে ফ্লুইডটা আমার ইয়েলোইশ কালার হতে পারে। কারণ এই টার্মটাকে আমি বলতেছি জেন্থোক্রোমিয়া। অর্থাৎ এই টার্মটাকে আমি বলছি জেন্থোক্রোমিয়া। জেন্থোক্রোমিয়াটা কি? সেন্ট্রিফিউজেশনের পরে সিএসএফটা আমার ইয়েলোইশ কালারেশন হতে পারে। এখন এটা কি কি কারণে হতে পারে? সেটা হচ্ছে সাব এরাকনয়েড হেমোরেজের জন্য হতে পারে, এক্সট্রাডুরাল হেমাটোমার জন্য হতে পারে, স্পাইনাল ব্লকের জন্য হতে পারে, আর জন্ডিস পেশেন্টের জন্য হতে পারে। তো এই চারটা বললে মোটামুটি হয়ে যায়। তো জিনিসগুলো কি কি? সাব এরাকনয়েড হেমোরেজ, এক্সট্রাডুরাল হেমাটোমা, স্পাইনাল ব্লক এন্ড জন্ডিস পেশেন্ট। এটার কারণে, জেন্থোক্রোমিয়ার কারণে সিএসএফ কালারটা কি হয়, এই যে এখানে আমরা দেখতেছি ইয়েলো কালার ডিসকালারেশন হয় সেন্ট্রিফিউজেশনের পর। এখন আমার আরেকটা প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে ক্লট এন্ড পেলিকেল ফর্মেশন হতে পারে। এখন ক্লট এন্ড পেলিকেল কেন ফর্মেশন হবে? যদি ইনফ্লামেটরি কন্ডিশনে আমার প্রোটিনটা যদি বেশি বের হয়, আর ইনক্লুডিং ফিব্রিনোজেন, অর্থাৎ প্রোটিনটা যদি বেশি এক্সিউডেট হয় আর ফিব্রিনোজেনটা যদি থাকে সাথে, তখন সেক্ষেত্রে ক্লট এন্ড পেলিকেল ফর্মেশন হতে পারে। আর টিউবারকুলার মেনিনজাইটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এমসিকিউর জন্য, ভাইবার জন্য, এক কথায় উত্তর দেওয়ার জন্য একটা টু দা পয়েন্ট কোয়েশ্চেন, যে টিউবারকুলার মেনিনজাইটিসের সিএসএফটা কেমন থাকে? স্পাইডার কব ওয়েব ফর্মেশন থাকে। সিএসএফ এর স্পাইডার কব ওয়েব ফর্মেশন থাকে। এখন এটা কেন হয়? কারণ প্রোটিনটা অনেক বেশি থাকে, ফিব্রিনটা অনেক বেশি থাকে, এটা হচ্ছে কনজুগেট করে দিতে পারে, কোয়াগুলেশন করে ফেলতে পারে, তখন সেক্ষেত্রে হচ্ছে আমার এই স্পাইডার কব ওয়েবটা ফর্মেশন হয়। আর হচ্ছে সেল কাউন্ট। এখন সেল কাউন্টটা নর্মাল কেমন? নর্মালটা হচ্ছে 5 আপ টু 5 সেল পার কিউবিক মিলিমিটার অফ ফ্লুইড অল লিম্ফোসাইট। অর্থাৎ সেলটা আমার সিএসএফ এর নর্মাল সেলটা হচ্ছে কি লিম্ফোসাইট, আর সেটা কাউন্টটা আপ টু 5 সেল পার কিউবিক মিলিমিটার পর্যন্ত হলে হবে। এখন লিম্ফোসাইট কাউন্টটা যদি আমার ইনক্রিজ করে, কোন কোন ক্ষেত্রে? কিছু ইনফ্লামেটরি কন্ডিশন রয়েছে, কিছু ডিজেনারেটিভ ডিসঅর্ডার রয়েছে, কিছু নিওপ্লাস্টিক কন্ডিশন রয়েছে। এখন ইনফ্লামেটরি কন্ডিশন কি? ভাইরাল মেনিনজাইটিস আর টিউবারকুলার মেনিনজাইটিস। ডিজেনারেটিভ ডিসঅর্ডার কি? মাল্টিপল স্ক্লেরোসিস, জিবিএস এর ক্ষেত্রে হয়। আর নিওপ্লাস্টিক কন্ডিশন লিম্ফোমার ক্ষেত্রে হয়, আর অ্যাকিউজড লিউকোপ্লাস্টিক লিম্ফোমার ক্ষেত্রেও, লিউকেমিয়ার ক্ষেত্রে হয়ে থাকে, অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। এখন এগুলা হচ্ছে আমার সেল কাউন্ট ইনক্রিজ হওয়ার কন্ডিশন। কি কি? ইনফ্লামেটরি কন্ডিশন, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস, ডিজেনারেটিভ ডিসঅর্ডার, মাল্টিপল স্ক্লেরোসিস, জিবিএস, আর নিওপ্লাস্টিক কন্ডিশন লিম্ফোমা অথবা অ্যাকিউট লিম্ফোপ্লাস্টিক লিউকেমিয়া। এখন এখানে আমার প্রোটিনও রয়েছে, আমার সিএসএফ এর মধ্যে প্রোটিনও প্রেজেন্ট থাকবে, গ্লুকোজও প্রেজেন্ট থাকবে। এখন তাদের যে নর্মাল কাউন্ট, সেটা হচ্ছে 15 to 45 মিলিগ্রাম পার ডিএল। এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে। আর গ্লুকোজের নর্মাল কাউন্ট হচ্ছে 50 to 80 মিলিগ্রাম পার ডিএল। এটাও ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে। এখন আমার আহ, কোন কোন ক্ষেত্রে প্রোটিনের কাউন্টটা ইনক্রিজ হতে পারে, সেটা হচ্ছে পায়োজেনিক মেনিনজাইটিসের ক্ষেত্রে, আর হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে। আর সাব এরাকনয়েড হেমোরেজেও ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রোটিন। তারপর হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে ব্যাকটেরিয়াল কন্ডিশনে গ্লুকোজ আমার ডিক্রিজ করে। কেন ডিক্রিজ করে? টিউবারকুলোসিস, ব্যাকটেরিয়াল কন্ডিশন কি কি রয়েছে? টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমার গ্লুকোজ অ্যামাউন্ট অনেক ডিক্রিজ করে। আর হচ্ছে ফাঙ্গাল যদি অ্যাটাক হয়, তখন সেক্ষেত্রে সিএসএফ এ গ্লুকোজ অ্যামাউন্ট ডিক্রিজ করে। আর হচ্ছে ম্যাগনেসির ক্ষেত্রেও ডিক্রিজ করে। আর যদি হাইপারগ্লাইসেমিয়া হয়ে থাকে, তখন হচ্ছে সিএসএফ এ গ্লুকোজ অ্যামাউন্টটা ইনক্রিজ করে। এখন ব্যাকটেরিয়াল কন্ডিশনে, এটাও ভাই ভাই অনেক সময় জিজ্ঞেস করে, যে ব্যাকটেরিয়াল কন্ডিশনে কেন সিএসএফ এ গ্লুকোজের অ্যামাউন্টটা ডিক্রিজ করছে। ব্যাকটেরিয়া হচ্ছে আহ, যে এনার্জিটা, সেটা ওই সিএসএফ এর গ্লুকোজটা নিয়েই সে সেখান থেকে এনার্জি পায় তার বেঁচে থাকার জন্য। তো সেক্ষেত্রে সে গ্লুকোজটা তো সে নিয়ে নিচ্ছে, তখন সেক্ষেত্রে আমার এই গ্লুকোজটা, সিএসএফ এর মেইন যে গ্লুকোজটা রয়েছে, সেটা হচ্ছে ডিক্রিজ করে যায়। এখন আমার ডিফারেন্স বিটুইন ট্রমাটিক সিএসএফ এর আর প্যাথোলজিক্যাল সিএসএফ এর আমার ডিফারেন্সটা জানতে হবে। এখন প্যাথোলজিক্যাল সিএসএফ আর ট্রমাটিক সিএসএফ এর ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে এভিডেন্স অফ হেমোরেজ ইন সাবসিকুয়েন্ট স্যাম্পলস। সেটা হচ্ছে ট্রমাটিকের ক্ষেত্রে আমি অ্যাবসেন্ট থাকবে, কিন্তু প্যাথোলজিক সিএসএফ এর ক্ষেত্রে সেটা হচ্ছে সব স্যাম্পলে মোটামুটি এই এভিডেন্সটা থাকবে। তারপর হচ্ছে জেন্থোক্রোমিয়া অফ সুপারনিটেন্ট স্যাম্পল, অর্থাৎ জেন্থোক্রোমিয়া প্রেজেন্ট থাকবে আমার প্যাথোলজিক টেপের ক্ষেত্রে, ট্রমাটিক টেপে সেটা অ্যাবসেন্ট থাকবে। আর হচ্ছে ইরাইথোফেগোসাইটোসিস এন্ড অর হিমোসিডেরিন লাদেন
ম্যাক্রোফেজ। এটা হচ্ছে ট্রমাটিক টেপের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে, আর প্যাথোলজি টেপের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। এখন হচ্ছে আরেকটা অনেক ইম্পর্টেন্ট স্লাইড, যেটা থেকে আমার পায়োজেনিক মেনিনজাইটিস আর হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস এর ফিচার অথবা ডিফারেন্স, যেটা আমরা দুইটাই একসাথে পড়ে ফেলতে পারবো। যেখানে পায়োজেনিক আর টিউবারকুলারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর মেনিনজাইটিসটা দিয়ে মনে রাখলেই চলবে। পায়োজেনিক আর টিউবারকুলারটা মাস্ট আমার জানতেই হবে। এখন আমার ট্রেডস আমি কিছু, কিন্তু পায়োজেনিকের ক্ষেত্রে আমার কি হবে সেটা হচ্ছে ক্লাউডি হয়ে যাবে। আর টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে ক্লিয়ারও থাকতে পারে, আবার ক্লাউডিও থাকতে পারে। ক্লট, সিএসএফ তে ইউজুয়ালি কোনো ধরনের কোনো ক্লটই থাকবে না, কিন্তু পায়োজেনিকের ক্ষেত্রে ক্লট ফর্মেশন হবে। আর টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে কোব ওয়েব ক্লট ফর্মেশন হবে। কিন্তু ভাইরাল মেনিনজাইটিসের ক্ষেত্রে কোনো ক্লট থাকবে না, আবার কালারটাও ক্লিয়ার থাকবে। প্রেসার প্রেসার নর্মালও থাকতে পারে, ইনক্রিজও করতে পারে। টিউবারকুলার মেনিনজাইটিসও নর্মাল থাকতে পারে অথবা ইনক্রিজ করতে পারে। ভাইরাল মেনিনজাইটিসে নর্মাল থাকতে পারে অথবা ইনক্রিজ করতে পারে। এখন আমার বায়োলজিক্যাল যে প্রপার্টিস গুলি আছে সেটা হচ্ছে প্রোটিন এন্ড হচ্ছে গ্লুকোজ। বায়োজেনিক মেনিনজাইটিসে আমরা জানি প্রোটিনের অ্যামাউন্টটা ইনক্রিজ করে, আর টিউবারকুলার মেনিনজাইটিসে আমরা জানি প্রোটিন অ্যামাউন্টটা এখানেও ইনক্রিজ করবে, আর ভাইরাল মেনিনজাইটিসে স্লাইটলি ইনক্রিজ করবে। গ্লুকোজ, গ্লুকোজের অ্যামাউন্টটা হচ্ছে পায়োজেনিক মেনিনজাইটিসে আমার ডিক্রিজ করবে, টিউবারকুলার মেনিনজাইটিসেও ডিক্রিজ করবে, আর ভাইরাল মেনিনজাইটিসে নরমাল থাকবে। সাইটোলজিক্যালি এখানে হচ্ছে পায়োজেনিক মেনিনজাইটিসে আমি প্রিডমিনেন্টলি যে নিউট্রোফিলসটা থাকবে সেটা অনেক বেশি থাকবে, আর টিউবারকুলার মেনিনজাইটিসে লিম্ফোসাইটটা আমি অনেক বেশি পাবো। ভাইরাল মেনিনজাইটিসেও আমি লিম্ফোসাইটটা বেশি পাবো। তারপর হচ্ছে স্টেইনিং, এখানে আমি পায়োজেনিক মেনিনজাইটিসে কোনো ধরনের কোনো গ্রাম স্টেইনিং করব। তারপর হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিসে আমি অ্যাসিড ফার্স্ট বেসিলাই দিয়ে স্টেইন করব, আর ভাইরাল মেনিনজাইটিসে কোনো স্টেইনিং হবে না। আর কালচারের ক্ষেত্রে পায়োজেনিক মেনিনজাইটিসে আমি ব্লাড আগার দিয়ে কালচার করব, টিউবারকুলার মেনিনজাইটিসে লাউনস্টিন জেনসেন মিডিয়াতে আমি কালচার করব, আর ভাইরালে আমরা কোনো কালচার করে থাকি না। তো এখানে মাস্ট আমার জানতে হবে পায়োজেনিক মেনিনজাইটিসের প্রপার্টিজ, আর মাস্ট জানতে হবে টিউবারকুলার মেনিনজাইটিসের প্রপার্টিজ। এখন আমি যদি আবার একটু শর্ট করে বলতে পারি, কালার পায়োজেনিক মেনিনজাইটিসের ক্ষেত্রে কালারটা থাকবে ক্লাউডি, ক্লটটা থাকবে, ক্লট ফর্মেশন হবে, প্রেসারটা ইনক্রিজ থাকবে, প্রোটিনটা ইনক্রিজ থাকবে, গ্লুকোজটা ডিক্রিজ থাকবে। সাইটোলজিক্যালি হচ্ছে নিউট্রোফিলের সেল কাউন্টটা বেশি থাকবে। স্টেনিং কি করব, গ্রাম স্টেনিং করব, কালচার করব ব্লাড আগার। আর টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে এটা ক্লিয়ার থাকতে পারে, কালার ক্লাউডিও থাকতে পারে। ক্লট হচ্ছে কি কোব ওয়েব, স্পাইডার ওয়েব, যেটা কোব ওয়েব ওটা ফর্মেশন থাকবে। প্রেসার থাকবে, গ্লুকোজটা যেহেতু ব্যাকটেরিয়া গ্লুকোজ নিয়ে এনার্জি পায়, তো এটা ডিক্রিজ থাকবে। আর লিম্ফোসাইটটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে অনেক বেশি থাকবে। স্টেনিংটা হচ্ছে অ্যাসিড বেসিলাইজ স্টেনিং করব, আর কালচারটা লাউনস্টিন জেনসেন মিডিয়া দিয়ে কালচার করব। তো এই দুইটা আমার মাস্ট মনে রাখতে হবে। তারপর এখন একটা কুইজের মতো, সেটা হচ্ছে কি আমি তো এতক্ষণ বললাম যে প্রোটিনটা আমার ইনক্রিজ করবে, কেন ইনক্রিজ করবে সেটার কারণ হচ্ছে প্রোটিনটা হচ্ছে এক্সিউডেশন হয়। প্রোটিন মেনজেস থেকে এক্সিউডেশন হওয়ার কারণে আমি সাধারণত পায়োজেনিক্স পাবো। এখন আমরা একটু আগে তো পড়লাম এক্সিউডেশন ট্রান্সিউডেশন। এখন আমার তো সিএসএফ কালেক্ট করার পরে আমার বুঝতে হবে যে কোনটা ট্রান্সিউডেশন এর কারণে হচ্ছে, মানে ট্রান্সিউডেড ফ্লুইড, আর কোনটা হচ্ছে এক্সিউডেড ফ্লুইড। এখন আমি কিভাবে বুঝবো? বুঝবো যে আমার appearance-টা হচ্ছে থিন থাকবে ট্রানজিটের ক্ষেত্রে। আর এটার ট্রানজিটেশনের কজ হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা অনেক বেশি ইনক্রিজ থাকবে। এক্সিডেশনের কজ হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটিটা অনেক বেশি ইনক্রিজ থাকবে। প্রোটিনটা হচ্ছে ট্রান্সজিউটেটে মেইনলি অ্যালবিউমিনটা লো থাকবে, আর এক্সিউডেটের ক্ষেত্রে অনেক বেশি আমরা প্রোটিন পাবো। যেহেতু ট্রান্সজিউটের ক্ষেত্রে অ্যালবিউমিনটা কেন লো থাকবে, কারণ ট্রান্সজিউটেট হচ্ছে গিয়ে আমার একদম চুপসে চুপসে হয়তো কোনো কারণে বের হচ্ছে, বাট এক্সিডেশন মানে হচ্ছে গিয়ে একদম লিকি হয়ে যাবে মেনিনজেসটা, লিকি হয়ে প্রোটিনটা একদম চুয়ে পড়বে। যে এখানে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি ছবি দিয়ে, যে এখানে কি পরিমাণ ফ্লুইড বের হচ্ছে আর এখানে কি পরিমাণ ফ্লুইড বের হচ্ছে। ফ্লুইড লিকেজটা বোঝানোর চেষ্টা, এই ছবিটা দিয়ে মনোযোগ দিয়ে দেখলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো তারপর আমরা ফিরি আবার ডিফারেন্সে। তো এখানে কোয়াগুলেশনের ক্ষেত্রে কি হবে, ট্রানজিউরেটেড কোনো ধরনের কোনো কোয়াগুলেট হবে না, বাট এক্সিউডেটেড যেহেতু প্রোটিনের অ্যামাউন্টটা অনেক বেশি, তো সেক্ষেত্রে সেটা কোয়াগুলেট হয়ে যাবে। তার স্পেসিফিক গ্র্যাভিটি 0.18 এর কম থাকবে, আর এক্সিউডেটের ক্ষেত্রে মোর দেন 1.018 থাকবে। আর ক্যারেক্টারিস্টিক হচ্ছে ট্রানজিউটেড নন ইনফ্ল্যামেটরি,
এক্সিডেটর হচ্ছে ইনফ্লামেটরি থাকবে। পিএইচটা হচ্ছে কি লেস দেন 7.3, এক্সিডেটর হচ্ছে মোর দেন 7.3 থাকবে। ইনফ্লামেটরি সেল, ফিউ সেল মেইনলি মেসোথেলিয়াল সেল এন্ড সেলুলার ডেব্রিস থাকবে। আর এখানে মেনি সেলস থাকবে, মেনি ইনফ্লামেটরি সেলস থাকবে, যে কোনো ধরনের সিসি থাকতে পারে। আর এক্সাম্পল হচ্ছে আমি কখন আমি ট্রানজিটেড পাবো, সেটা হচ্ছে পাবো এর পুরুলেন এক্সিডেড ইন পাস। তো আজকের শেষ স্লাইড, আমাদের শেষ স্লাইড সেটা হচ্ছে কি আমার হোয়াট আর দ্য নর্মাল সেল ইন সিএসএফ, একটা কুইজে আজকে আমি শেষ করছি। আমাদের নর্মাল সেল ইন সিএসএফ আমি আগেই বলেছি সেটা হচ্ছে গিয়ে লিম্ফোসাইট। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।